বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই এপ্রিল 2026। আজকে বাংলা বর্ষের প্রথম দিন। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখ। যারা এই বিকাল বেলা, এখন তো এই মুহূর্তে আছে 5টা 31, যারা এই ঘোরাঘুরি বিসর্জন দিয়ে এই মুহূর্তেও যারা পড়তে আসছেন, আপনাদের আমি সাধুবাদ জানাই। আল্লাহ যেন আপনাদের এই ত্যাগের উৎকৃষ্ট প্রতিদান দান করেন। আপনি অ্যাডভোকেট হওয়ার পর অনেক পয়লা বৈশাখ পাবেন ইনশাল্লাহ, বাট এই সময়টা কাজে লাগান, খুবই গুরুত্বপূর্ণ সময়। এক সেকেন্ডও মিস করা উচিত হবে না। আর যদি কারো মনের মধ্যে থাকে যে এবার না সামনেবার পড়বো ভালো করে, ওই সামনেবার কোনোদিন আসবে না, আসবে না, আসবে না। আপনার এই এই যে আজকে থেকেও যদি কেউ এই 39 আদেশ থেকে পড়া শুরু করেন, তারও পাশের জন্য যথেষ্ট, যে সময় আছে। বুঝছেন? এত আশাবাদী কথা কিন্তু কেউ বলে না। অনলাইনে অনেকে কোচিং এ আসা ওই সরাসরি লাইভে এসে বলে যে এই 2 মাস পড়ালেখা করে পাশ করা সম্ভব না। আর আমি বলি যে 1 সপ্তাহ পড়ালেখা করেও পাশ করা সম্ভব। পাশ করানোর মালিক কে? আল্লাহ। তো আমি 2 মাসে যেভাবে পড়বো, 1 সপ্তাহ পড়া হবে আরো জীবন মরণ, মানে আরো দরকার হলে বাঁচবো না এলে মরবো, সেই সময়ের মতো। কিন্তু পাশের ব্যাপারে তো আমি হতাশ হব না। পাশ করানোর মালিক তো আল্লাহ। বাট এজন্য আপনার পরিশ্রমী হতে হবে। দেখেন, আমরা আজকে আলোচনা করব অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। গতকাল আমরা এটা মাত্র শুরু করছিলাম, বাট পড়ি নাই। এমনি বিস্তারিত নিষেধাজ্ঞার প্রকারভেদ আলোচনা করছিলাম, কখন কোন নিষেধাজ্ঞার মামলা করে সেটা আলোচনা করেছিলাম। সবার আগে বলেছিলাম যে অস্থায়ী নিষেধাজ্ঞার মাথায় কি লিখবেন? ধারা 94 কত? সি। 94 সি। আর অর্ডার আছে কততে? 39। তাহলে অনেকেই জানে না যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ 39 অনেকেই জানে, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার ধারা যে 94 গ, এটা অনেকেই কি জানে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন নিষেধাজ্ঞা কি? গতকালকের আলোচনা থেকে আমি আবার আর একবার সংক্ষেপে বলি, খুব সংক্ষেপে। নিষেধাজ্ঞা হলো যে আদালতে এমন কোন আদেশ যে মামলার কোন পক্ষকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা থেকে বিরত থাকতে আদালত কি করে? বাধ্য করে। তার মানে নিষেধাজ্ঞার মাধ্যমে কখনো কাজ করা থেকে বিরত রাখে, কখনো কাজ করাতে কি বাধ্য করে। বুঝছেন? এখন গতকাল বলছিলাম যে যখন কোনো হুমকির ভয় দেওয়া হয়, ক্ষতির ভয় দেওয়া হয়, এখনো হুমকি মানে হুমকির কাজটা এখনো করে নাই, ক্ষতিটা এখনো কি করে নাই, বাট কেবল ভয় দিছে। এই মুহূর্তে কোনো মামলা যদি করা না থাকে, তাহলে আমার করতে হবে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। এবং স্থায়ী নিষেধাজ্ঞার মামলা যখন আমি করলাম, তখন আরো দ্রুত প্রতিকার পাওয়ার জন্য আমাকে একটা কি দিতে হবে? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। এখন যদি বলেন যে স্যার, তাহলে সরাসরি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিলাম না কেন? অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত করে চাইতে হয়, এবং অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত করতে হলে অলরেডি একটা মামলা কি চলমান থাকা লাগে। তো তাহলে যদি কোনো মামলা দায়ের করা না থাকে এবং এই মুহূর্তে যদি আপনার হুমকি ধামকি দেয়, আপনার প্রতিকার হলো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। আর যখন যে কোনো দেওয়ানি মামলা, ওয়েদার এই যে মামলাটা এটা স্থায়ী নিষেধাজ্ঞার হোক বা না হোক, যে কোনো দেওয়ানি মামলা চলাকালীন সময়ে যদি আপনার হুমকি ধামকি দেয়, তাহলে মামলা করতে হবে, দরখাস্ত করতে হবে কিসের? অস্থায়ী নিষেধাজ্ঞার। অনেকে আপনারা ভেবে থাকেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত বোধ হয় শুধু স্থায়ী নিষেধাজ্ঞার মামলাই দেওয়া যায়। না, কথা সত্য না, যে কোনো মামলাই দেওয়া যায়। বুঝছেন? এখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলাম, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিলাম। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে আমরা একটা জিনিস চাই, প্রেয়ার প্রশ্নে গিয়ে, প্রার্থনায় গিয়ে, যে ওনার যে যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে, ততদিন এই বাদীর পক্ষে বা এই বিবাদীর পক্ষে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে মর্জি হয়। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মানে হলো যে যেমন আছে সে সেমন যেন থাকে, যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত না হচ্ছে। তাহলে এটারে বলে হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা দেওয়া হয় আশু পরিস্থিতিতে, মানে জরুরি পরিস্থিতিতে। এবং এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষের শোনার দরকার নাই। বুঝছেন? তাহলে স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষের শুনানির সুযোগ দেয়, অস্থায়ীর ক্ষেত্রে শুনানির সুযোগ দেয়, কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে শুনানির সুযোগ দেয়। বুঝছেন? আর এই তিনটা নিষেধাজ্ঞারে বলে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার। হোয়াট ইজ প্রিভেন্টিভ রিলিফ? ঘটনা ঘটার আগে যে প্রতিকার প্রার্থনা করা হয় সেটাকে বলা হয় প্রিভেন্টিভ রিলিফ। আর যখন কোনো ঘটনা ঘটে যায়,
আপনারা বেদখল করে ফেলছে, আপনার জায়গায় দেওয়াল দিয়ে ফেলছে, আপনার চুক্তি ভঙ্গ করে ফেলছে, এই মুহূর্তে আমি আর স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে হবে না। এই মুহূর্তে ওই ব্যক্তিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে হবে। তাহলে আমরা বলতে পারি ঘটনা ঘটে গেলে কি মামলা? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর যখন ঘটনা ঘটে নাই, সম্ভাবনা দেখা দিয়েছে, তখন কি? অস্থায়ী নিষেধাজ্ঞা। আপনারা বলেন তো, হ্যাঁ নিশ্চিত মনে রাখেন, এই বলেন তো যে ক্রোকের আবেদন কখন করে? সম্পত্তি বিক্রি কি নিছে, উদ্যোগ নিছে না? তাহলে বলেন তো ওই জায়গায় ক্রোকের আবেদন না করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যাবে কিনা? বিবাদী তার সম্পত্তি বিক্রির কি নিছে, উদ্যোগ নিছে, এখনো বিক্রি করছে করে নাই, তাহলে ওই জায়গায় তো ক্রোকের আবেদন তো করা যায়। ক্রোক না করে আমি কি চাইতে পারি? অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারি। কিসের জন্য? যাতে বিক্রি করতে, বুঝছেন? তাহলে যে জায়গা ক্রোক চাওয়া যায় সেই জায়গা কি অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়। হ্যাঁ ইসমাইল বলেন। স্যার এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা তো চলমান মামলার ক্ষেত্রে দরখাস্ত আকারে করতে হয়, জি। মানে আর যদি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার যেটা ওইটা কি কোনো নতুন মামলা নাকি এই যে এই দরখাস্ত আকারে অন্য ধন্যবাদ। চলমান? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নতুন মামলা আকারেও করা যায়, আবার দরখাস্ত আকারেও করা যায়। কিভাবে? আপনি মামলা চলাকালীন সময়ে ধরেন আপনি কোনো মামলা করেন নাই, আপনার জায়গার উপর দিয়ে দেওয়াল দিয়ে ফেলছে, তাহলে যেহেতু দেওয়াল দেওয়া হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমার মামলা করতে হবে কিসের? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বুঝেন কিনা? আর যখন অন্য একটা মামলা চলতেছে, ধরেন আমি স্থায়ী নিষেধাজ্ঞার মামলাই করছি, করার পরে আমি কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ টাদেশ পাই নাই, স্থায়ী নিষেধাজ্ঞার মামলাটা আমি দায়ের করছি, এই সময় ওই বিবাদীর হলো খুব গরম, বিবাদীর সরকার ক্ষমতায় ধরেন, তোর কত বড় সাহস আমার বিরুদ্ধে মামলা করিস, দাঁড়া দেয়াল তো কয়দিন পরে দিতে চাইছিলাম, মামলা করছিস এখনই দেয়াল দিয়ে দিলাম, কি করবি কর। তার মানে ঘটনাটা ঘটছে কখন? মামলা করার পরে। এখন আমরা জানি কোন ঘটনা যদি ঘটে তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি করতে হয়? মামলা করতে হয়। কিন্তু মামলা তো অলরেডি একটা কি আছে, চলমান আছে, তাহলে কি আমার আবার নতুন মামলা করে লাগবে না? এই ক্ষেত্রে আমি দরখাস্ত দিব অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তার মানে বাধ্যতামূলক, অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এটা মামলা চলাকালীন সময় করা যায়, আবার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল মামলাও করা যায়। সো এটা একটা গভীরের প্রশ্ন, এটা আপনার আপাতত না জানলেও সমস্যা নাই, আপনি জাস্ট জানেন যে 3 প্রকার নিষেধাজ্ঞা, স্থায়ী, অস্থায়ী, অন্তর্বর্তী, এই 3টা দেয় ঘটনা ঘটার আগে, আর বাধ্যতামূলক দেয় কখন? ঘটনা ঘটার পরে। এই প্রথম 3 প্রকারে বলে প্রিভেন্টিভ রিলিফ, আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞারা কিন্তু প্রিভেন্টিভ রিলিফ বলে। এখন আমরা একটু পড়া শুরু করি, আসেন, অনেক তো আনুষঙ্গিক আলোচনা হলো, আসেন। নিষেধাজ্ঞা, মনোযোগ দিয়ে শুনেন। নিষেধাজ্ঞা হলো বিচারিক সিদ্ধান্ত যার মাধ্যমে মকদ্দমার কোনো পক্ষ বলতেন কোন নির্দিষ্ট কাজ করতে বা করা হতে বিরত থাকতে আদেশ দেওয়া হয়। একটু কথা শুনেন, আমাদের অনেকের ধারণা যে নিষেধাজ্ঞা বোধহয় শুধু বাদী আবেদন করে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন একটা মামলার বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে, বুঝছেন? বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। তো এখানে বলছে নিষেধাজ্ঞা 2 প্রকার, এই 2 প্রকার কোনো ভিত্তি নাই, দেওয়ানি কার্যবিধির কোথাও বলে নাই নিষেধাজ্ঞা 2 প্রকার, বুঝছেন? তাহলে এই 2 প্রকার হলো আপনারা বোঝানোর জন্য এই জায়গা বলতেছে। কি কি বলছে? স্থায়ী নিষেধাজ্ঞা পার্মানেন্ট ইনজাংশন, আর একটা কি অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। তো আমরা চলে আসি স্থায়ী নিষেধাজ্ঞা। মকদ্দমার আন্ডারলাইন করেন, উভয় পক্ষকে শুনে এবং মকদ্দমার গুণাগুণ মূল্যায়ন করে বিচার শেষে, গোলদেন বিচার শেষে মকদ্দমার কোন পক্ষকে কোনো কাজ করা হতে স্থায়ীভাবে বিরত রাখতে, এটা গোলদেন, স্থায়ীভাবে বিরত রাখতে যে আদেশ দেওয়া হয় সেই আদেশ হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝেন কিনা? মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা তো আমি আর্জির মাধ্যমে চাই, আর দেয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার কার্যকারিতা তো আজীবন, আজীবন।
এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 54 থেকে 56 ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। এই যে স্থায়ী নিষেধাজ্ঞা, এই স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধিরে লাগে না। এটা সংজ্ঞাও আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে, মঞ্জুরও করে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এবার আসেন অস্থায়ী নিষেধাজ্ঞা। বলেন তো অস্থায়ী নিষেধাজ্ঞা কি কোনো মামলা থাকা লাগে? অবশ্যই যে কোনো একটা দেওয়ানি মামলা কি থাকতে হবে। কোনো দেওয়ানি মামলা নাই, আপনি আদালতে যাই শুধু দরখাস্ত দিতে পারবেন অস্থায়ী নিষেধাজ্ঞা হবে না। অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হলে অবশ্যই কি লাগবে? মামলা থাকা লাগবে। অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার কোন পক্ষকে, এটা বললেন, অস্থায়ী ভাবে কোনো কাজ করা হতে বিরত থাকতে আদেশ দেয় এবং এমন আদেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে। যদি আপনাকে বলে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ থাকে কত সময়? পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত, বা আন্ডারলাইন করবেন মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। সুনির্দিষ্ট প্রতিকার আইনের গোল্ডেন 53 ধারায় বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। এখানে ছোট্ট করে একটু মনে রাখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায়, আর অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে দেওয়ানি কার্যবিধির 39 আদেশ। দুইটা বিষয় বুঝেন। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা? 53 ধারা। আর অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে দেওয়ানি কার্যবিধির কত আদেশ? আর স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা এবং মঞ্জুর দুইটাই আছে কোথায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে। প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় কোন আইন অনুসারে? দেওয়ানি কার্যবিধি অনুসারে। আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিয়ে আছে কোথায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারায়? 53 ধারায়। এবার আমরা চলে আসি যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 39 আদেশের 1 ও 2 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। কত বিধিতে? 1 ও 2 বিধিতে। মানে আপনি যখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করবেন তখন দরখাস্তে লিখতে হবে 39 আদেশের 1 অথবা 39 আদেশের 2। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 বিধির অধীন আদালত গোল দিবেন সম্পত্তি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি উভয় ক্ষেত্রে নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। দেখছেন, যদি নিষেধাজ্ঞাটা চান আপনি স্থাবর সম্পত্তি সংক্রান্ত অথবা অস্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলায়, তাহলে আপনাকে নিষেধাজ্ঞার দরখাস্ত করতে হবে 39 আদেশের কততে? 1-এ। অন্যদিকে যদি বলেন স্যার স্থায়ী নিষেধাজ্ঞা স্থাবর অস্থাবর সম্পত্তির মামলা কি? ওই যে মামলা হচ্ছে জমি জমা নিয়া, টাকা নিয়া, বিবাদী সম্পত্তি বিক্রির উদ্যোগ নিছে, তার সম্পত্তি রিলেটেড না, তাহলে আমার নিষেধাজ্ঞা চাইতে 39 আদেশের কততে? 1-এ। অন্যদিকে আন্ডারলাইন করবেন 39 আদেশের 2-এর 1 বিধির অধীন চুক্তিভঙ্গ বলতেন ব্রেস অফ কন্ট্রাক্ট বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, যদি সেটা চুক্তিভঙ্গ রিলেটেড হয়। চুক্তিভঙ্গ রিলেটেড কি? চুক্তিভঙ্গ রিলেটেড মানে হলো ওই যে উদাহরণ দিছিলাম যে সাকিব আল হাসান বললো যে আমি আর কলকাতা নাইট রাইডার্সের সাথে খেলবো না, এটা হলো কি? চুক্তিভঙ্গ। বুঝছেন? তাহলে কলকাতা নাইট রাইডার্স অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে যে তুমি যাতে চুক্তিভঙ্গ করতে না পারে। এটা কত? 39 আদেশের 2-এর 1। তো আমরা মনে রাখবো স্থাবর অস্থাবর সম্পত্তি হলে 39 আদেশের 1, আর ক্ষতি সাধন বা চুক্তিভঙ্গ হলে 39 আদেশের 2-এর 1। 39 আদেশে উল্লেখিত ক্ষেত্র ব্যতীত অন্যান্য কারণে ও ন্যায় বিচারের স্বার্থে 151 ধারায় অন্তর্নিহিত, আন্ডারলাইন করবেন, 151 ধারায় অন্তর্নিহিত ক্ষমতা বলেও আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এই জায়গা বলছে যে এই 39 আদেশের 1 বা 2 ছাড়াও অন্তর্নিহিত ক্ষমতা বলে, ইনহারেন্ট পাওয়ার বলেও অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। আসরের নামাজ পড়ছেন? আসরের নামাজের বিরতি আবার আমরা শুরু করবো ইনশাআল্লাহ। একটু দ্রুত ঘুরে আসেন। আচ্ছা দেখেন, আমরা পড়া শুরু করি, আশা করি শুনতে পাচ্ছেন। আমরা সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা বিধিগত 1, এটা দেখেন, যে ক্ষেত্রে কোনো মকদ্দমায় শপথপত্র দ্বারা বা অন্য কোনো উপায়ে প্রমাণিত হয় যে কোনো মকদ্দমায়, আন্ডারলাইন করবেন, বিরোধীয় কোনো সম্পত্তি, বিরোধীয় সম্পত্তি মানে হলো যেটা নিয়ে মামলা হচ্ছে, মকদ্দমার গোল দিবেন কোনো পক্ষ মকদ্দমার কোনো পক্ষ মানে কি? আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট, হয় বাদী অথবা কি বিবাদী কর্তৃক অপচয়,
আন্ডারলাইন করবেন, ক্ষতিগ্রস্ত বা হস্তান্তরিত বা কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন। এটার অর্থ কি? মানে যে কোনো এক পক্ষ কোনো সম্পত্তির অপচয় করতেছে, কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতেছে, কোনো সম্পত্তি হস্তান্তর করার কি নিছে, উদ্যোগ নিছে, অথবা গোলদিমান বিবাদী একের ক, এটা বাদী বিবাদী উভয়ের জন্য। ওই যে কোনো পক্ষ আছে। আর 39 একের খ, এটা বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি দিয়েছে। তাহলে 39 একের খতে উদ্যোগ নিছে কে? বিবাদী। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কি করবে? বাদী। তাহলে 39 একের কতে বাদী বিবাদী উভয় পারে। আর 39 একের খতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবে কে? বাদী। যারা এত বুঝবেন না, মনে রাখবেন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। কথা শেষ। আচ্ছা দেখেন, সেক্ষেত্রে আদালত মকদ্দমার যে পক্ষ এমন কাজ করে বা করতে চায় তাকে উক্ত কাজ থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। দেখছেন? তাহলে যে কাজ করতে চায় তাকে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে কি করতে পারে? মানে তার বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাহলে যদি আমরা দেখি, যার বইতে এত ব্যাখ্যা নাই সে বেঁচে গেছেন, মানে তার এত পড়া লাগবে না। 39 আদেশের এক বিধির ক ও খ অনুচ্ছেদের মধ্যে পার্থক্য হলো 39 আদেশের একের ক অনুচ্ছেদে মকদ্দমা বিরোধী ও সম্পত্তির কথা বলা হয়েছে, যেখানে 39 আদেশের একের খ অনুচ্ছেদে বিবাদীর সম্পত্তির কথা বলা হয়েছে। বুঝছেন? এক বিধির ক অনুচ্ছেদে মকদ্দমার যে গোল দেন যে কোনো পক্ষকে, গোল দিছিলাম না, যে কোনো পক্ষকে মকদ্দমা বিরোধী কোনো সম্পত্তির অপচয়, ক্ষতিগ্রস্ত বা হস্তান্তর হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। অর্থাৎ বাদী অপচয় বা ক্ষতি হস্তান্তর করার চেষ্টা করলে তাকে বিরত রাখতে বিবাদী নিষেধাজ্ঞা চাইতে পারে, বা এমন কার্য বিবাদী করার চেষ্টা করলে বাদী নিষেধাজ্ঞা চাইতে পারে। তাহলে সহজ কথা, 39 আদেশের একের কতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বাদীও পারে, বিবাদীও পারে। বাট কিন্তু 39 আদেশের একের খ বিধিতে বিবাদীকে বিরত রাখতে বাদী নিষেধাজ্ঞা চাইতে পারে। তাহলে 39 আদেশের একের খতে চাইবে কি? নিষেধাজ্ঞা বাদী। আর যারা এত বুঝেন না, মনে রাখবেন স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা 39 আদেশের এক বাদী বিবাদী উভয়ই চাইতে পারে। কথা শেষ। বুঝছেন? এবার আসি চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন। চুক্তিভঙ্গ বা অবিরাম লঙ্ঘন বা লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধে নিষেধাজ্ঞা 39 আদেশের কত বিধি? দুই বিধি। 39 আদেশের দুই বিধিতে অবিরাম লঙ্ঘন বা লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করতে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ওই যে অবিরাম লঙ্ঘন মানে যে ভঙ্গ যাতে করতে না পারে। 39 আদেশের দুই বিধিতে গোল দিবেন, বাদী শুধুমাত্র বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। এটা বলেই দিছে, এই জায়গা বাদী বিবাদী হয় না। 39 আদেশের 2 এর 1 এ মানে চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধনের ক্ষেত্রে শুধু অস্থায়ী নিষেধাজ্ঞা কে চাইতে পারে? বাদী। 39 আদেশের 1 এ বাদীও চাইতে পারে, বিবাদীও পারে। বাট যে ক্ষেত্রে এটা বাদী এবং বিবাদী, যে ক্ষেত্রে এটা চুক্তিভঙ্গ রিলেটেড, সেই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা শুধু কে চাইতে পারে? বাদী। বুঝছেন? এবার আপনি আইনজীবী, ধরেন ওই যে চুক্তিভঙ্গ রিলেটেড অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন ধরেন বিবাদী করতে, বাট আমরা জানি আবেদনটা কে করবে? বাদী। কারণ 39 আদেশের 2 এর 1 এ শুধু বাদী আবেদন করতে পারে, বিবাদী পারে না। কিন্তু চুক্তিভঙ্গ রিলেটেড একটা মামলায় বিবাদী নিষেধাজ্ঞার আবেদন করতে, অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে আপনি যদি আইনজীবী না হন তাহলে তো এমনি বাধা দিবেন, আর যদি আইনজীবী হন মানে আইন জানেন তাহলে বলবেন যে ইওর অনার দয়া করে 39 আদেশের 2 এর 1 টা দেখতে মর্জি হয়, এই জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুধু কে করতে পারে? বাদী। সো এই জায়গায় তো বিবাদীর এই আবেদন করার কোনো অধিকারই নাই, তাহলে তার আবেদন সাথে সাথে কি খারিজ। বোঝা গেল? তাহলে 39 আদেশের 1 বাদীও পারে, বিবাদীও পারে। বাট 39 আদেশের 2 এর 1 যেটা মানে চুক্তিভঙ্গ ক্ষতি সাধন, এটা পারে শুধু কে? বাদী। চুক্তিভঙ্গ প্রেস অফ কন্ট্রাক্ট বা ক্ষতি সাধন দ্য কমিশন অফ এন ইনজুরি করা হতে বিবাদীকে বিরত রাখতে দায়েরকৃত মকদ্দমায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এমন কার্য করা হতে বিবাদীকে বিরত রাখার জন্য মামলা দায়েরের পর এবং রায় ঘোষণার পূর্বে বা পরে যে কোনো সময় দুই বিধির অধীন বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। তো এখানে যদি আসে যে 39 আদেশের 1 আর 2 বিধির মধ্যে পার্থক্য আর পড়তেছি না, পার্থক্য আপনারা বুঝে গেছেন।
এক আর দুই বিধির মধ্যে কি পার্থক্য? একে বাদী বিবাদী উভয় পারে সম্পত্তির ক্ষেত্রে, আর চুক্তিভঙ্গ ক্ষতি সাধন করলে 39(2) শুধু পারে কে? বাদী। এই হলো পার্থক্য। এখন দেখেন আমরা চলে আসি যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল 39 আদেশের কত? 2/3। তার আগে একটা কথা শুনে রাখেন, এই জায়গা নাই, বাট লিখিত পরীক্ষার সময় আমরা পড়বো, মানে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনা করে থাকে। আপনি যে বাদী চান বা বিবাদী চান, যেই চান না কেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যে আপনি চাচ্ছেন, আদালতকে কোন কোন বিষয় আপনাকে সন্তুষ্ট করতে হবে। ওখানে কয়েকটা কারণ আছে। ওই প্রথম হলো প্রাইমা ফেসি কেস। প্রাইমা ফেসি কেস মানে হলো দৃষ্টত প্রমাণ। এটা কি? মানে প্রথম দেখায় যেন আদালত বুঝতে পারে যে এই নিষেধাজ্ঞা আমার দরকার, আমার না দিলে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। ধরেন হোয়াট ইজ প্রাইমা ফেসি কেস? প্রাইমা ফেসি কেস মানে হলো আপনি ওই বাজারে কাঁঠাল কিনতে গেছেন, এখন কাঁঠালের ভিতরে রোয়া কি আছে তা তো, আপনি কোষ কি আছে তা তো জানেন না, কিন্তু কাঁঠালের ওই দেখে এবং সুঘ্রাণে আপনি মনে হয়েছে যে এটা ভালো, কেনার মতো। এটা হলো প্রাইমা ফেসি। বুঝতে পারছেন? তো ওই মামলায় কি হবে না না হবে সেটা পরের ব্যাপার, বাট আদালত যদি বুঝে যে আপনার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে আদালত বুঝতেছে যে আপনার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দরকার, তাহলে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে। এগুলো একটা। 2 নম্বর কারণ হচ্ছে অপূরণীয় ক্ষতি, ইরিপারেবল লস। এই জায়গা নাই, রিটেনে পড়বো। যে নিষেধাজ্ঞার আবেদন করছে তার দেখাইতে হবে যে আমার যদি নিষেধাজ্ঞা না দেন তাহলে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, আমার মামলা পরবর্তীতে জিতেও কোনো লাভ নাই। বুঝছেন? 3 নম্বর হচ্ছে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এন্ড ইনকনভিনিয়েন্স, মানে সুবিধা অসুবিধার ভারসাম্য। যে নিষেধাজ্ঞার আবেদন করছে সে দেখাইতে হবে যে আমার নিষেধাজ্ঞা না দিলে, নিষেধাজ্ঞার আবেদন যদি আমার পক্ষে না দেন আমার যে ক্ষতি হবে তা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, কিন্তু ওর বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা দেন ওর তেমন কোনো ক্ষতি হবে না। তার মানে সুবিধা অসুবিধার ভারসাম্য আমার দিকে, আমার অসুবিধা হবে বেশি, আর নিষেধাজ্ঞা ওর বিরুদ্ধে দিলে ওর তেমন কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন? এই 3টা কারণ মেইনলি দেখে যে প্রাইমা ফেসি কেস, ইরিপারেবল লস, ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এন্ড ইনকনভিনিয়েন্স। এই 3টা যদি আপনি এজ এ মানে দরখাস্তকারী বাদী বা বিবাদী হিসেবে আপনি যদি দেখাইতে পারেন তাহলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাবেন। বুঝতে পারছেন? এখন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল কি? এটার অর্থ হলো আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাইছি, আদালত বিবাদীরে বলছে যে তুমি দেওয়াল দিবা না, তুমি দেওয়াল দিবা না, কিন্তু বিবাদী করছে কি, ওই শোনার পরে, ওই নোটিশ দেখার পরে ও দেওয়াল ইচ্ছে করে আরো দিছে। তার মানে আদালতের আদেশ কি করছে ভাই? অমান্য করছে। কারণ অমান্য করলে দেওয়ানি মামলা হলে এমন মামলা, আপনি অমান্য করুক কিন্তু আপনি যদি বাদী হিসেবে কোনো মানে আপনি আপনি তো নিষেধাজ্ঞাটা পাইছিলেন, অমান্য করছে তো আর একজন, এখন আপনারই দৌড়াইতে হবে, আপনাকে এখানে একটা আবেদন করতে হবে 39 আদেশের 2/3 যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি করে? অমান্য করে। এটারে বলে, এই যে দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল কততে আছে? 2/3। এখানে উপরে একটু লেখেন মিস ভায়োলেশন কেস, পুরোটা লেখেন, মিসেলিনিয়াস ভায়োলেশন কেস বানানটা লেখেন, MIS একবারই বলি, সবাই লেখেন। শুনেন, এই জায়গায় 2 শ্রেণীর লোক আছে যারা লেখে। একজন হলো তার স্বভাবই হলো তাকানো, শুনবে না, ও কি লেখে এটা দেখবো আগে। ঠিক আছে? আমি আস্তে আস্তে বলতেছি, নিজের পায়ে দাঁড়ানো শেখেন। ভুল হলে হোক, আমি আবার বলবো, লেখেন মিস, MIS CE LLA NE OUS। আবার বলি শুনেন, MIS CE LLA NE OUS। এটা কি মিসেলিনিয়াস? তারপরে স্পেস দিয়ে লেখেন, স্পেস আবার লেখেন না, স্পেস মানে হচ্ছে ফাঁকা। ভায়োলেশন VIO LA TION, ভায়োলেশন। স্পেস দিয়ে লেখেন কেস, CASE VIO LA
TION। তাহলে আমার এই জায়গায় আমি শিখলাম, দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি কেউ অমান্য করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার একটা মামলা করতে হবে, সানি মামলা বলে এটারে। এই সানি মামলাটা হলো কি, মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। 39 আদেশের কততে? 39 আদেশের 2-3 বিধিতে, 2-3 বিধিতে। এবং আপনি ধরেন অস্থায়ী নিষেধ, ওই যে দেওয়াল দিয়ে দিচ্ছেন, এখন আপনি এগ্রিভড, আপনি মিস ভায়োলেশন কেস দায়ের করে দিচ্ছেন। এখন আপনার মামলার প্রেক্ষিতে ওই যে ভায়োলেট করলো তারে কি করতে পারে আদালত? দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে 39 আদেশের 2-3 বিধির অধীন মামলা করা যায়। এই মামলার নাম কিন্তু আইন পাঠে দেয় নাই। এই মামলার নাম কি? মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। এবং নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আদালত 1 নম্বরে দেখেন, উক্ত ব্যক্তির সম্পত্তি আন্ডারলাইন করেন, ক্রোক করে আদেশ দিতে পারে। যে ভঙ্গ করছে তার সম্পত্তি কি করবে? ক্রোক করবে। এবং উক্ত ব্যক্তিকে গোল দিবেন অনধিক 6 মাস, সর্বোচ্চ কত? 6 মাস দেওয়ানি কারাবাসে আটকের আদেশ দিতে পারে অথবা উভয়। ওই জায়গা এবং আছে না, এবংটা কেটে দেন, হবে বা উভয়। মানে যে ভঙ্গ করে তার সম্পত্তি ক্রোক করবে, নাহলে তারা দেওয়ানি কারাগারে আটক রাখবে কতদিন? 6 মাস, নাহলে দুইটাই করবে। বুঝছেন? এই যারে দেওয়াল দিতে নিষেধ করছিল সে দেওয়াল দিছে, এখন সংক্ষুব্ধ পক্ষের আবেদন কি? মিসেলেনিয়াস ভায়োলেশন কেস করবে কততে? 39 এই কেস করলে যে দেওয়াল দিছে তারে কি করবে? তার সম্পত্তি ক্রোক করবে বা তারে দেওয়ানি কারাগারে আটক রাখবে কতদিন? পরীক্ষায় আসবে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে ওই কি মামলা করে? মিস ভায়োলেশন কেস। 39 আদেশের কততে? 2-1 ওই মামলা করলে ভঙ্গকারীরা কি করবে? সম্পত্তি ক্রোক করবে কতদিনের জন্য? না, ক্রোকের কথা বলে না, আটক রাখবে কতদিন? 6 মাস। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, সে যদি বেহাইয়া হয়, মানে ভঙ্গ তো একবার করছে, কয়দিন পর আবারও করছে, পিজুর দাঁত তো একবার খাইছে, লজ্জা দিছে, আবারও দাওয়াত খাতে গেছে, তাহলে কি হবে? দেখেন, 2-1-3 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত অমান্যকারীর সম্পত্তি ক্রোকের আদেশ দিলে বল দিবেন তা 1 বছরের অধিক সময় বলবৎ থাকবে না। তাহলে ক্রোকের একটা সময় বলে দিছে, কতদিন? 1 বছর। তারপরে দেখেন, যদি এই যে দেখেন অমান্য করা অব্যাহত থাকে, মানে অমান্য সে করেই যাচ্ছে, তাহলে আদালত উক্ত সম্পত্তি বিক্রয় করতে, দেখছেন, যদি অমান্য করা অব্যাহত থাকে তাহলে কি করবে ভাই? ওই সম্পত্তি বিক্রয় করতে। তাহলে এই জায়গা থেকে কি কি প্রশ্ন হতে পারে? যে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মানে কন্টিনিউ রিপিটেডলি ভঙ্গ করতেই থাকে তাহলে তার সম্পত্তি ক্রোক করবে কতদিনের জন্য? 1 বছর। তারপরেও যদি ভঙ্গ করে বিক্রি করতে পারে, নাকি ভাই? এবং এই বিক্রি করার কথা আছে 39 আদেশের 2-4। কত বলেন? 3-এ আছে হলো ক্রোক করবে 6 মাস আটক রাখবে, আর 4-এ আছে হলো ক্রোকের মেয়াদ হবে 1 বছর আর বিক্রি করতে পারবে। এটা তা আমরা বিগত বছরে একটা প্রশ্ন করি, দেখেন যে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর অর্ডার 39 রুল 2 অনুযায়ী দেওয়ানি আদালত কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার আদেশ ক্রমাগত লঙ্ঘনকারীকে কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারে? দেওয়ানি কারাগারের ক্রমাগত লঙ্ঘন যদি করে 6 মাস, যদি বলে ক্রমাগত লঙ্ঘন করলে কতদিন ক্রোক করতে পারবে? খেয়াল করে, আটক হইলে 6 মাস, ক্রোক হইলে। আটক করে কারে? ব্যক্তি। ক্রোক করে কারে? 2 নম্বর প্রশ্নটা দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান আছে কোথায়? 39 আদেশের 2-3। এবং এই মামলারে কি মামলা বলে? মিসেলেনিয়াস ভায়োলেশন। মিসেলেনিয়াস বানানটা এখন থেকে মুখস্থ করবেন, ভাই বাতে জিজ্ঞেস করবে যে মিসেলেনিয়াস বানান লেখেন, ওই এক বানানের উপর কিন্তু 1 বছর ঘোরা লাগবে, ভুল করলে আর 1 বছর করবেন, আর সঠিক হইলে পাস করবেন। আচ্ছা দেখেন, আর এই জায়গাতে প্রশ্ন আছে, এগুলো ইনশাল্লাহ পারবেন।
তো এখন দেখেন, এই যে নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে অপর পক্ষকে নোটিশ প্রদান, বিধি কত? 3। দেখেন ভাই, মূল মামলায় অপর পক্ষরে দেয় কি? সমন। সমন কত আদেশ আছে? 5 আদেশ। আর এই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের ক্ষেত্রে অপর পক্ষরে দেয় কি? নোটিশ। নোটিশ প্রদান করা, দেখেন 39 আদেশের 1 ও 2 বিধির অধীন নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদান করবে এবং এই মর্মে সন্তুষ্ট হবে যে নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে বা অপর পক্ষ নোটিশ প্রত্যাখ্যান করার কারণে অন্যভাবে নোটিশ জারি করা যায়নি। মানে আপনারা অবশ্যই আদালতে স্যাটিসফাইড করতে হবে যে নোটিশ ঠিকঠাক ভাবে জারি হয়েছে বা সে নোটিশ প্রত্যাখ্যান করতে এই কারণে জারি করা যায় নাই। এখন পরেরটা দেখেন, যে ক্ষেত্রে নোটিশ পরিহার করতে পারে, যে ক্ষেত্রে আদালত মনে করে বললেন বিলম্বের কারণে নিষেধাজ্ঞা মঞ্জুরের উদ্দেশ্য পরাজিত বা ব্যর্থ হতে পারে, সেই ক্ষেত্রে আদালত নোটিশ পরিহার করে নোটিশ ছাড়াই, আন্ডারলাইন করবেন, একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। দেখছেন, যদি আদালত দেখে যে নোটিশ দিতে গেলে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করছে, এই নোটিশ শুনানি টুনানি করতে গেলে উদ্দেশ্য আর মূল উদ্দেশ্য ব্যাহত হবে, বিলম্ব করলে ক্ষতি হতে পারে। আপনি হসপিটালে নিয়ে গেছেন রোগী, এখন নর্মালি যদি অবস্থা ভালো হয় তাহলে সিরিয়াল দিতে হবে 5-6 ঘন্টা, আর যখন দেখছেন অবস্থা খারাপ তখন ওনারা কনসিডার করে না যে সাথে সাথে যাও ওই জায়গায় ঢুকে যাও। বিষয়টা তাই, যদি দেখে যে আপনার দরকার নাই তাহলে তো অস্থায়ী নিষেধাজ্ঞারই শুনানি হবে। আর যদি দেখে যে না আপনার পরিস্থিতি খারাপ, তাহলে নোটিশ ছাড়াই একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু কোন ঋণ সম্পর্কে যে সকল পণ্য কোনো ব্যাংকে বন্ধক রাখা হয়, সেই ঋণের মেয়াদের মধ্যে ঋণ পরিশোধের ব্যর্থতার জন্য উক্ত দ্রব্যসমূহ নিলামে বিক্রয় করা হলে এটা দরকার নাই, বাদ দেন, একটু দরকার নাই। পরে 3 কথা পড়ি, বিনা জারিতে ফেরত আসা নোটিশ জারির পদ্ধতি। এই শুনেন, সমন বিনা জারিতে ফেরত আসলে পুনরায় জারির পদক্ষেপ নিতে হবে কতদিনের মধ্যে? 9 আদেশের 5 বিধি। 9 আদেশের 5 বিধি। সমন বিনা জারিতে ফেরত আসলে নোটিশ জারি করতে হবে 30 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে। এবার যদি নোটিশ বিনা জারিতে ফেরত আসে, 3 বিধি অনুসারে প্রদত্ত নোটিশ জারি সহকারে বা জারি ব্যতীত নোটিশ ইস্যুর তারিখ থেকে 7 দিনের মধ্যে নোটিশ প্রদানকারী আদালতে ফেরত আসতে হবে। নোটিশ জারি হোক বা না হোক, জারি হইলেও ফেরত আসবে 7 দিনের মধ্যে, জারি না হইলেও ফেরত আসবে কয়দিন? 7 দিন। অর্থাৎ নোটিশ জারি হোক বা না হোক, নোটিশের কপি 7 দিনের মধ্যে আদালতে ফেরত আসতে হবে। দেখছেন, এরপরে দেখেন, যদি বিনা জারিতে ফেরত আসে তাইলে কি হবে? তাহলে কি হবে? বিনা জারিতে ফেরত আসা নোটিশ জারির পদ্ধতি কত? 3 ক, পুনরায় নোটিশ প্রেরণ। দেখেন, পুনরায় নোটিশ প্রেরণ 3 বিধি অনুসারে প্রদত্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে আদালত 7 দিনের মধ্যে পুনরায় নোটিশ জারি প্রদান করবে। কয়দিন? 7 দিন। এই জায়গা 7 সব 7 দিনের মধ্যে ফেরত আসবে, আর ফেরত আসলেও পুনরায় জারি করবে কয়দিন? 7 দিন। এমন নোটিশ এই জায়গায় লেখা আছে 20 আদেশের 5 বিধি অনুসারে, হবে 5 আদেশের 20 বিধি। ঠিক করেন, কত? 5 আদেশের 20 বিধি অনুসারে প্রদান করতে হবে। দেখি আপনারা, এটা আমি অনলাইন থেকে নিব। 5 আদেশের 20 বিধিতে কি আছে বলেন? কেউ বলেন না, ফুসফাস করেন না, অনলাইনের একজন বলেন। 5 আদেশের 20 বিধিতে কি আছে? স্যার এখানে একটা বিকল্প পদ্ধতিতে নোটিশ ইসে সমন জারি। বিকল্প পদ্ধতিতে সমনের ইংরেজি কি? Substituted service. তাহলে এই জায়গায় বলছে যে 7 দিনের মধ্যে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা নোটিশ জারি করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী 7 দিনের মধ্যে বিকল্প পদ্ধতিতে জারি করা যাবে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশের কথা আসলে কত দিন? 7 দিন। অর্থাৎ নোটিশ জারি হোক বা না হোক, নোটিশের কপি 7 দিনের মধ্যে আদালতে ফেরত আসতে হবে, এবং নোটিশ বিনা জারিতে ফেরত আসলে আদালত পরবর্তী গোল দিবেন, 7 দিনের মধ্যে পুনরায় নোটিশ জারি প্রদান করতে হবে। খুব সহজ কথা। নোটিশের কাহিনী, অস্থায়ী নিষেধাজ্ঞা নোটিশ কয়দিন? 7 দিন। জারি করতে হবে 7 দিন, ফেরত আসলেও পদক্ষেপ নিতে হবে কয়দিন? 7 দিন। বুঝছেন? কোন প্রশ্ন আছে? আমরা মাগরিবের নামাজের পরে বাকিটা আলোচনা করব।
তাহলে আমরা কি পড়লাম দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত বলা আছে 39 আদেশে, ধারা কত 94 গ। আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিতে এসআর অ্যাক্টের 53 ধারা মঞ্জুর করা হয় 39 আদেশ। আর স্থায়ী নিষেধাজ্ঞার সবকিছু আছে কোথায়, এসআর অ্যাক্টে। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কে করতে পারে, বাদী বিবাদী উভয়। তবে 2-1 যেটা 39 আদেশে 2-1 এটা বিবাদী পারে না। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে প্রতিকার কি, মিসেলিয়ানাস ভায়োলেশন কেস কোথায়, দেশের 2-3। অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে হবে কতদিনের মধ্যে, 7 দিন। বিনাজারিতে ফেরত আসলে 7 দিন। কিসের মতো করে, বাংলাদেশের বিধির মতো করে। ধন্যবাদ। একজন আমারে প্রশ্ন করছেন, উনি গতকাল ওই যে একজন প্রশ্ন করছিলেন, উনি হয়তো বা আছেন তাহিয়া, উনি জিজ্ঞেস করছে যে স্যার আপনি কি বিজিএস পরীক্ষা দিছেন নাকি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিছি নাকি। তাই আমি বিজিএস পরীক্ষা যে কয়বার দিছি, অনেক বিচারকও সে কয়বার দেয় নাই। বিষয়টা হচ্ছে অনেকে তো একবার পরীক্ষা দিয়ে হয়ে গেছে, আর আমি হচ্ছি ভাইবা দিছি 11 বিজিএস থেকে 16 বিজিএস পর্যন্ত 6 বার ভাইবা দিছি একটা না। তো আল্লাহ আমাকে কবুল করেন নাই। আর আমি যদি বিজিএস পরীক্ষায় আজকে আমার চাকরি হলে আপনাদের সাথে আমার দেখা হতো না, আসলেই হতো না। আর আমার স্যার আপনার পাইছে, আমরা গড গিফটেড, আপনি আমাদের কাছে একটা কথা ওই শেষ কথা করতে চাই। আপনাদের যারা এই যে কোচিং পরিচালনা করে, বাংলাদেশে যে কোচিং ব্যবসা যারা করে, ব্যবসায়ী বলি আমরা, তো ব্যবসায়ী করি, তো এর মধ্যে অন্যান্য যারা আছে তাদের থেকে একাডেমিক ক্যারিয়ার বলেন আর অভিজ্ঞতা বলেন, ওনাদের চেয়ে বেশি না হইলেও কম হবে না। আমার এনরোলমেন্ট ডেট জসকোটে 2014 সালের 18 অক্টোবর। তো সেই হিসেবে এই যে 12 বছর চলে, এবং আমি অ্যাডভোকেট হয়েছি 22.5 বছর বয়সে। আচ্ছা, আর আমার সুপ্রিম কোর্টের সদস্য, সুপ্রিম কোর্টে মানে হাইকোর্ট বিভাগে এনরোলড হয়েছি 2019 সালের 15 এপ্রিল, মানে আগামীকাল আমার 7 বছর পূর্তি হবে হাইকোর্ট ডিভিশনে। তো সেই হিসাবে সুপ্রিম কোর্টে হয়েছে 7 বছর, আর নিম্ন আদালতে হয়েছে 12 বছর। এই আর কি। তো নামাজের বিরতির পর আবার ক্লাস শুরু হবে। আচ্ছা, আমরা এতক্ষণ বিরতির আগে যেখানে ছিলাম, এখন যেটা দেখবো দেখেন যে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা যার বিরুদ্ধে দিল তার অ্যাকচুয়ালি প্রতিকার কি, মানে যার এগেইনস্ট অর্ডারটা আসলো, যারে বললো যে তুমি পরবর্তী আদেশ পর্যন্ত এই জায়গায় কোনো কাজ বাজ করবা না, এখন তার আসলে প্রতিকার কি। আমরা এতক্ষণ পর্যন্ত যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে তারগুলো পড়ছি। তার প্রতিকার হলো দুইটা, শুনেন। হয় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে সে আপিল করবে, আর না হলে সে ওই আদেশটা রদ রহিতের আবেদন করবে, মানে ওই আদেশটা যাতে বাতিল পরিবর্তন করা হয়। তো প্রথমে আসি, যদি আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল বা পরিবর্তনের আবেদন করেন, তাহলে যে আদালত আদেশ দিছিল সেই আদালতে করতে হবে। আর যদি ওই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করেন, আপিল ডিভিশন সর্বদা কোথায় হয় ভাই, উচ্চ আদালত। এই যে দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মুক্ত, পরিবর্তন বা বাতিল করা যেতে পারে, বিধি কত 4 গোল্ডেন। এই 4-এর আবেদনটা কে করবে, যার বিরুদ্ধে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিয়েছে সে। 39 আদেশে 4 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মুক্ত, পরিবর্তন বা বাতিল করার আদেশ দিতে পারে। অর্ডার ফর ইনজাংশন মে বি ডিসচার্জ, ভ্যারিড অর সেট অ্যাসাইড। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মুক্ত, পরিবর্তন বা বাতিল করার জন্য 39 আদেশে 4 বিধির অধীন আবেদন করতে হবে। বুঝছেন ভাই? এখন তাহলে যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিল তার প্রতিকার কি, বাতিল বা পরিবর্তনের আবেদন করা 39 আদেশের 4-এ, অথবা কি করা, আপিল করা। একটা কথা শুনে রাখেন, 39 আদেশের 4টা আদেশ আপিল যোগ্য। 1 বিধি, 2 বিধি, 4 বিধি, 10 বিধি, 1, 2, 4, 10।
এই আবেদনগুলো এই এই বিধিগুলোর আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, অন্যান্য জায়গায় এরকম আছে যে মঞ্জুর হইলে রিভিশন, না মঞ্জুর হইলে আপিল, এই টাইপের কাহিনী আছে। বাট 39 আদেশ মনে রাখা খুব সহজ। 1, 2, 4, 10 এই চারটা বিধি 39 আদেশের কি আপিল যোগ্য, তাতে দরখাস্ত কি মঞ্জুর হোক অথবা না মঞ্জুর হোক। তাহলে এইভাবে চিন্তা করেন, যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে 39 আদেশের 1-এ, তারে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় নাই, তার প্রতিকার কি আপিল। তারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে, তাহলে যার বিরুদ্ধে দিছে তার প্রতিকার কি আপিল। অথবা সে বাতিল বা রদের আবেদন করতে পারে কততে, 4-এ। বাতিল বা রদের আবেদন নামঞ্জুর করেছে, তার আবার প্রতিকার কি আপিল। মঞ্জুর করে নাই, তার আবার প্রতিকার কি আপিল। তাহলে 39 আদেশের 1 বিধি, 2 বিধি, 4 বিধি, 10 বিধি, এই 4টা বিধি কি আপিল যোগ্য আদেশ, তাতে সেটা মঞ্জুর হোক অথবা না মঞ্জুর হোক। প্রতিকার দেখেন, 39 আদেশের 4 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পরিবর্তন বা বাতিল আবেদন আন্ডারলাইন করেন মঞ্জুর বা না মঞ্জুরের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারে। তাহলে 39 আদেশের দরখাস্ত মঞ্জুর হোক অথবা কি না মঞ্জুর হোক, ভাই প্রতিকার কি বলেন আপিল। বুঝছেন? তাহলে 39 আদেশের কয়টা বিধি আপিল যোগ্য? 4টা। কি কি? 1, 2, 4, 10। এমন পড়া পড়বেন মুখস্থ না, কিন্তু ঘুমের মধ্যেও যেন মনে হয় যে 1, 2, 4, 10। আপাতত পড়াশোনাই হোক আগামী পরীক্ষার আগ পর্যন্ত। দেখেন, তারপরে চলে আসি আমরা অপর পক্ষকে শুনানির সুযোগ না দিয়ে, আন্ডারলাইন করবেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। বিধি কত? 5 ক। 5 ক। তো এখন আমি একটু একটু যাদের বই পুরাতন তাদের বইতে হয়তো এটা নেই, আমার পীযূষ কো চলে গেছে না আছে? আচ্ছা শুনেন ভাই, আমরা তো জানি যে কোন নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপর পক্ষের শোনা হয় না। কোন নিষেধাজ্ঞা? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এখন এই 39 আদেশের 5 কতে বলছে যে সরকার বা কোনো সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যদি কোনো উন্নয়নমূলক কাজ করে, তাহলে ওই সরকারে না শুনে আদালত কোনো অস্থায়ী নিষেধাজ্ঞা একতরফা ভাবে দিবে না বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিবে না। বুঝেন নাই বোধহয়? শুনেন, যে ক্ষেত্রে আপনি মামলা করছেন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে সরকারকে শুনানির সুযোগ না দিয়ে কোনো নিষেধাজ্ঞা দিবে না, মানে নিষেধাজ্ঞা দিতে পারে বাট অবশ্যই সরকারে শুনে। কিভাবে? ধরেন ঢাকা শহরে মেট্রো রেলের কাজ হচ্ছে। এখন আপনারা হয়তো অবগত আছেন কিনা, পেপার পত্রিকায় দেখছেন কিনা, ফেসবুকে দেখার কথা আছে, বিজয় সরণিতে ওই জায়গা অল্প একটু জায়গা আছে, ওই জায়গাটুকের ওই মালিকটুকু নাসর বান্দা, সে ওই জায়গাটুক সরকারে দেয় নাই তো দেয় নাই, এবং মামলা টামলা করে এখন পর্যন্ত জয়লাভ করে আছে আর কি। এখন আমি যে কথা বলতেছিলাম, ধরেন আপনার মেট্রো রেল হবে, আপনার বাড়ি বাঁধছে বা আপনার বাড়ির সামনে 2 রুম বেঁধে গেছে, কারণ আপনি চাচ্ছেন না সরকারের ওই জায়গাটুকু দিতে। এখন আপনি ওই স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছেন, মামলা করার পরে ওই কর্মকাণ্ড থামানোর জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার কি আবেদন করছেন, আবেদন করে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও চাইছেন। এখন এই জায়গায় এই মামলায় বিবাদ চাচ্ছেন কার বিরুদ্ধে? সরকার বিরুদ্ধে। বাট সরকার এই জায়গা কি কাজ করতেছে? উন্নয়নমূলক কাজ করতেছে। কিসের স্বার্থে? জনস্বার্থে। তাহলে এই ক্ষেত্রে শুধু আপনি যাই যে দরখাস্ত দিচ্ছেন, সরকারের না শুই না শুধু আপনার পক্ষে কোনো আদেশ দিবে না, আপনারে ওই কাজ থামাইতে পারে, বাট অবশ্যই সরকারের কি শুনানির সুযোগ দিয়ে। এটাই বলছে 39 আদেশের 5 ক। বুঝছেন? কিন্তু যদি কোনো বেসরকারি ব্যক্তি হতাম, মানে আমি আপনি হতাম, তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারে। এই হলো কথা। বুঝছেন? তাহলে সরকারের বিরুদ্ধে কখনোই কি দিবে না? অন্তর্বর্তীকালীন বা একতরফা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ। দেখেন একটু পড়ি, 39 আদেশের 5 ক বিধিতে বলা হয়েছে অপর পক্ষকে শুনানির সুযোগ না দিয়ে, আন্ডারলাইন করবেন, কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এটা থেকে লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসে, নো অর্ডার অফ অ্যাড ইন্টারিম অর টেম্পোরারি ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি পারমিসিবল। দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন।
এই হলো প্রশ্ন। তো এটার অর্থ কি দেখেন, বেসরকারি ব্যক্তি কর্তৃক সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে 5(1) বিধি অনুসারে সরকার পক্ষকে আন্ডারলাইন করবেন শুনানির সুযোগ দিতে হবে। এই কথার অর্থ কি? আর যার পুরাতন বই নাই সে জাস্ট আমার কথা শুনেন, আপনার নতুন বই কেনার দরকার নাই। সরকারের বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞার আবেদন করে অবশ্যই সরকারের শুনানির সুযোগ দিতে হবে, এটা হলো সাফ কথা। সরকারের শুনানির সুযোগ না দিয়ে কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। অন্যদিকে এক বেসরকারি ব্যক্তি কর্তৃক অন্য বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে 5(2) বিধি অনুসারে অপর পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। তবে দেখেন আন্ডারলাইন, তবে নিষেধাজ্ঞা মঞ্জুরের উদ্দেশ্যের জন্য ব্যর্থ না হয় সে উদ্দেশ্যে নোটিশ পরিহার করে এমন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সহজ কথা যেটা দাঁড়ালো, 5(ক) কথা দুইটা কথাই বোঝাই। সরকার হলে তারা না শুনে কোনো নিষেধাজ্ঞা দিবে না, বেসরকারি ব্যক্তি হলে দিতে পারে। বুঝছেন 5(ক)? আচ্ছা, এখন দেখেন একতরফা নিষেধাজ্ঞার আদেশ নিষ্পত্তি করা। যদি আদালত এক বেসরকারি পক্ষের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষাপটে অন্য বেসরকারি পক্ষের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে, সেই ক্ষেত্রে আদালত বিরোধী পক্ষের উপস্থিতির বল দিবেন 7 দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করবে, যদি না আদালত সময় বৃদ্ধি করে। এই ক্ষেত্রে আবেদনকারীকে কোনো মুলতবি মঞ্জুর করবে না। সহজ কথা হলো আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি শেষ করতে হবে 7 দিনের মধ্যে। কয়দিন? 7 দিন। যদি আপনারা বলে অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি কয়দিন? 7 দিন। ফেরত আসবে কয়দিন? 7 দিন। শুনানি শেষ করবে কয়দিন? 7 দিন। 39 আদেশে যত দিন ক্ষণ আছে সব কত? 7। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী একতরফা ভাবে কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদত্ত হলে অপর পক্ষের হাজির হওয়ার কতদিনের মধ্যে মূল নিষেধাজ্ঞার দরখাস্তের নিষ্পত্তির বিধান রয়েছে। আমি অস্থায়ী নিষেধাজ্ঞা দেখলেই কয়দিন? 7 দিন। তারপরে দেখেন, পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে, বাট একটু ধৈর্য ধরে শুনেন। একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল বা ভ্যাকেট হওয়া, ভ্যাকেট শব্দটা বলতেন VACAT, ভ্যাকেট মানে কি? বাতিল। VACATE। অনেকে আপনারা কোর্টে যারা যান তারা ভ্যাকেট শব্দ শুনছেন, কিন্তু ভ্যাকেট অর্থ যে বাতিল তা জানেন না। আছে, অনেকে আছে। তাহলে ভ্যাকেট শব্দের অর্থ কি? বাতিল। মানে কি করলে এই নিষেধাজ্ঞার আদেশ বাতিল হয়ে যাবে? আদালত এক বেসরকারি পক্ষের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষাপটে অন্য বেসরকারি পক্ষের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ও অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলে উক্ত আদেশটি 5(ক) বিধির 1 উপবিধি অনুসারে 2টি কারণে বাতিল হতে পারে। কি কি দেখেন? যে পক্ষের প্রেক্ষিতে এমন নিষেধাজ্ঞা মঞ্জুর হয়েছিল উক্ত পক্ষ বলতেন মুলতবির আবেদন করে, বললেন মুলতবি। যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা এসেছিল সে ওই মামলায় মুলতবির আবেদন করছে। মুলতবি মানে সময়ের আবেদন, যে আমার সময়ের আবেদন মঞ্জুর করেন। আমি ওই দিন অনুপস্থিত ছিলাম, আমার আইনজীবী যে সময়ের আবেদন করছে। তো যদি আপনি মুলতবির আবেদন চান তাহলে আপনার পক্ষের যে অস্থায়ী নিষেধাজ্ঞা ওই আদেশ আর কি ভ্যাকেট হয়ে যাবে, ওই আদেশ আর থাকবে না। বুঝছেন? পরীক্ষায় প্রশ্ন আসবে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল হয় কোন ক্ষেত্রে? যে যার পক্ষে আদেশটা প্রাপ্ত হয়েছিল তিনি যদি মুলতবির আবেদন করেন। তারপরে দেখেন, আদালত কর্তৃক হাজির হতে তলব করা হলেও হাজির হতে ব্যর্থ হলে, তারে হাজির হতে মানে সে হাজির মুলতবির আবেদন করে এবং আদালত তারে হাজির হতে বলছিল, হাজির হতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। এইটুক কি বুঝছেন? আচ্ছা, এখন দেখেন ক্ষতিপূরণমূলক খরচ, কম্পেনসেটরি কস্ট। এই আপনাদের মনে আছে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 50,000। কত ধারায়? 35 কত ক নাকি 35A? এখন এটা আমরা একটু পড়বো, একটু শুনেন আমার কথা শুনেন। এ জায়গায় বলছে কি যে একটা মামলায় যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আসছিল, তাই আমি একটু উদাহরণ দেই, যে বিবাদী মামলা সম্পত্তি বিক্রির উদ্যোগ নিছে, তাহলে বাদী এসে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে যে ইওর অনার, বিবাদী মামলা হেরে যাওয়ার আশঙ্কায় সম্পত্তি বিক্রির উদ্যোগ নিছে, বিবাদীরে কি করেন, সম্পত্তি যাতে বেচাকেনা করতে না পারে আমার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এবং আদালত ঠিকই বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে। তার মানে বিবাদী রে যেমন ছিল তেমন থাকতে বলছে।
বাট মূল মামলায় বাদীর মামলা খারিজ হয়ে গেছে, বাদী ডিক্রি পায় নাই, তার মানে বাদী মামলা প্রমাণ করতে পারে নাই। তাহলে সে মামলা প্রমাণ করতে পারে নাই, কিন্তু মূল মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার সুবিধা কিন্তু সে নিছে। তখন বিবাদী এসে বলবে যে অনার, মূল মামলায় তো ঠিকই অস্থায়ী নিষেধাজ্ঞা বাদীর পক্ষে দিছেন, আর এখন তো প্রমাণিত হলো যে মূল মামলায় সে কি হারছে, তাহলে আমি এখন বাদীর কাছে ক্ষতিপূরণমূলক খরচ চাই। 35 ক এই জায়গায় অ্যাপ্লিকেবল হবে না, এই জায়গা হবে 39 আদেশের 5 ক। এই জায়গায় সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ পাবে 10,000। কত বলেন? 10,000। আমি আরো ভাবে বুঝাই, 95 ধারা ওই জায়গা বুঝাই যাই। রায়ের পূর্বে আটকের আদেশ কার পক্ষে যায়? বাদীর পক্ষে। প্রোকের আদেশ কার পক্ষে যায়? বাদীর পক্ষে। আর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাদী বিবাদী যার পক্ষেই যাক না কেন, দেখা গেল এই আদেশগুলো যার পক্ষে গেছিল মামলা চলাকালীন সময়, কিন্তু মূল মামলায় সে হেরে গেছে। মূল মামলায় কি বলেন? হেরে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময় তো ঠিকই আদেশগুলো তাদের পক্ষে আসছিল, তাহলে মূল মামলায় তো হেরে গেছে, তাহলে অপর পক্ষ বলবে যে ওনার মামলা চলাকালীন সময় ঠিকই ওই আদেশগুলোর ফায়দা নিছে, আমি এখন ক্ষতিপূরণমূলক খরচ চাই। কত? 10,000। বুঝছেন? সেম কথা বলা আছে 95 ধারা। কত ধারা? 95 ধারা। বুঝেন নাই বোধহয় অনেকে, নাকি ইসমাইল বুঝেন নাই? আচ্ছা, না বুঝলে দেখেন আমরা পড়ি, আগে একটু পড়ি। অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ মঞ্জুর করতে পারে। বিষয়টি হলো, এই যে দেখেন, যে পক্ষের অনুরোধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়, যা মানে মামলা চলাকালীন সময় যে আদেশটা পাইছে, পরিশেষে যদি গোল দেন তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং যদি দেখা যায় অনুরূপ নিষেধাজ্ঞার জন্য অন্য পক্ষের অনিষ্ট বা ক্ষতি হয়েছে, মানে মূল মামলায় তার পক্ষে আসছিল বাট তার ওই আদেশের জন্য অপর পক্ষের ক্ষতি হয়েছে এবং মূল মামলায় সে আর জয়লাভ করতে পারে নাই, তবে আদালত মামলার সিদ্ধান্ত গ্রহণকালে অন্য পক্ষ যে খরচ পেতে পারে তার অতিরিক্ত ক্ষতিপূরণমূলক খরচ অন্য পক্ষের অনুকূলে মঞ্জুর করবে, গোল দিবেন, যা কতর বেশি হবে না? 10,000 টাকার বেশি হবে না। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ সর্বোচ্চ কত হতে পারে ভাই? 10,000। বুঝছেন? দেখে কি বুঝছেন? অনলাইনের একজন একটু এই কাহিনীটা, মানে এই যে পড়লাম 10,000 টাকা, একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারবেন অনলাইনের কেউ? হ্যালো, আপনাদের কি বোবা করে রাখা? হ্যাঁ বলেন, এবার বলেন, আনমিউট করে দিছি, এবার বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 39 আদেশের 5-এর অনুযায়ী স্যার আমি সিভিল মামলা কোশ্চেন দলিল বয়েড, হ্যাঁ, এখন এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলাম, যদি আমি ফাইনালি রায় ডিগ্রির ক্ষেত্রে যে আমি হেরে যাই, মূল মোকদ্দমা প্রমাণ করতে ব্যর্থ হই, আর দ্বিতীয় অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছিলাম যে আদেশটা বিবাদীর বিরুদ্ধে হয়েছিল। এখন দেখা যায় মূল মামলাতে আমি হেরে গেলাম, মূল মামলায় আমি রায় পাই না, অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে বিবাদী পক্ষের যে ক্ষতি হয়েছে এই বিষয়ে যখন তার প্রশ্ন উপস্থাপন করলে ক্ষতিপূরণ আমি তাদের কাছ থেকে আদালত নির্দেশ দিতে পারে, অথবা আদালত স্বতঃমোদিত হয়ে 151 অনুসারে আদেশটা দিতে পারে ক্ষতিপূরণ। আচ্ছা, এবার অফলাইনে একজন বলেন, দেখি একজন বলেন। এটা হলো যে ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে, ঠিক আছে, এখন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন তো বাদী ভোগ করছে, তারপর সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞার অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ও ভোগ করছে, ভোগ করার পরে যখন দেখা যায় যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞায় বলছে যে ইওর অনার, এই যে ও ও সম্পত্তি বিক্রি করে দিছে, আবার বলতে পারে যে ওর এখন মানে এখান থেকে পালাইয়া ও চলে গেছে, তখন ওকে গ্রেপ্তার করবেন আর ওর সম্পত্তি প্রয়োগ করবে। এরপরে যখন এই আদেশগুলো তো বাদীর পক্ষে গেছে, বাদী এগুলা ভোগ করছে, কিন্তু শেষমেশ যদি দেখা যায় যে ও মামলা হেরে গেছে, তখন বিবাদী বলবে এর অনার, ওর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ বাবদ আমাকে 10,000 টাকা মঞ্জুর করা হোক, আমাকে ক্ষতিপূরণ দরকার। ক্ষতিপূরণ তখন ওকে দেওয়ার আদেশ দিতে পারে। জি, ধন্যবাদ। মানে সহজ কথা এইভাবে বললে যে যার পক্ষে আদেশটা এসেছিল মূল মামলায় যদি সে হারে, তাহলে অপর পক্ষ ক্ষতিপূরণ চাইতে পারে, ক্ষতিপূরণমূলক খরচ কত? 10,000। এতটুকুই।
তো জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, এই 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 অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে আমরা যা পড়লাম এর ভিতরে 1 মার্ক পাবেন। প্রিলিতে 20-এর ভিতরে 1 থাকবে ইনশাআল্লাহ, 2ও থাকতে পারে, 1 যে পাবেন এটা কনফার্ম। ঠিক আছে, দেখেন জেনে রাখা ভালো, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে 39-27 1 ও 2 বিধি অনুসারে, তবে 151 ধারার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এজন্য যখন উকিল সাহেবরা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে ওই জায়গায় লেখে 39-27 1 ও 151 ধারার অধীন। আর যিনি জানেন না 1-2 এ কি আছে, সে 1-2 ও 151 দুইটাই যোগ করে দেয়, যে বিচারক খুঁজে নেয় কোন জায়গা কি আছে, আমার দেওয়ার দরকার আমি দিয়ে দিই। আচ্ছা, তো দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে নোটিশ দিতে হবে, এটা আমরা জানি না ভাই, এগুলা মোটামুটি আমরা জানি, সো ওই জায়গায় পড়ার কিছু নাই। প্রতিকারে দেখেন, প্রতিকার যে দেওয়ানি কার্যবিধির 39-27 1-2-4 1-2-4 বা 10 বিধির অধীন প্রদত্ত কোনো আদেশ হলো আপিলযোগ্য আদেশ, এবং এই ক্ষেত্রে কি করা যাবে, আপিল করা যাবে। এখানে একটা কথা লিখেন যে 39 আদেশের 7 বিধি লেখেন স্থানীয় পরিদর্শন। 39 আদেশের বিধি কত, 7, স্থানীয় পরিদর্শন, লোকাল ইন্সপেকশন, লোকাল ইন্সপেকশন, স্থানীয় পরিদর্শন। জি, 39 আদেশের 7 বিধি, এটা আগে একবার লেখাইছিলাম। আর লোকাল ইন্সপেকশন কোথায় আছে বলেন? 26 আদেশের 9 স্যার। না না না, 26 আদেশের 9 না, 18 আদেশের 18। লোকাল ইন্সপেকশন 2 জায়গা আছে, 18 আদেশের 18 আর 39 আদেশের 7। এই জায়গায় আপিল আছে, দেখছেন? আপিল আমরা এই জায়গা পড়লাম না, কারণ আপনি জাস্ট বিধিগুলো মনে রাখেন, 1-2-4-10 1-2-4-10, মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি, আপিল। তো এই জায়গা 95 ধারাটা একটু পড়ি। 95 ধারায় বলছে অপর্যাপ্ত কারণে গ্রেফতার কোক ও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ক্ষতিপূরণ। ওই যে এক কথা, অপর্যাপ্ত কারণে মানে যার পক্ষে গ্রেফতারের আদেশ আসছিল, যার পক্ষে ক্রোকের আদেশ আসছিল, যার পক্ষে নিষেধাজ্ঞার আদেশ আসছিল, মূল মামলায় সে হেরে গেছে, তাহলে অপর পক্ষ তারে ক্ষতিপূরণ যাবে কত টাকা, 10,000 টাকা। এই সেম কথাটা 39 আদেশের 5 কতে বলা আছে শুধু নিষেধাজ্ঞার ক্ষেত্রে, আর 95 ধারায় আছে নিষেধাজ্ঞা, গ্রেফতার, ক্রোক, 3টা ক্ষেত্রে। সো বিস্তারিত পড়লাম না। 95 ধারা হলো 10,000, ক্ষতিপূরণমূলক খরচ কত, 10,000। তাহলে 39 আদেশের 5 ক আর 95 একই, শুধু 5 কতে বলছে অস্থায়ী নিষেধাজ্ঞা, আর 95-তে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে, আটক আছে, ক্রোক আছে। ক্ষতিপূরণমূলক খরচ কত, 10,000। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ছোট্ট একটা, স্যার বুঝতে পারি নাই স্যার, আর একটু বলবেন যে 39 আদেশের যে 5 কটায় ওইটাই কি একটা, আর মানে 95-তে হচ্ছে 3টা নাকি স্যার? এটা একটা বুঝতে তো কি পারছেন, ওটা? 39 আদেশ মানেই একটা, 39 আদেশ মানেই কি, অস্থায়ী নিষেধাজ্ঞা। আর 95 মানে ওই আটক, ক্রোক আর অস্থায়ী নিষেধাজ্ঞা। আচ্ছা, এখানে সর্বশেষ একটা কথা বলি, সেটা একটু লিখেন যে মিস ভায়োলেশন কেসের কারণে, একটু লিখেন মিস ভায়োলেশন কেসের কারণে মিস ভায়োলেশন কেসের কারণে কাউকে দেওয়ানি কারাগারে নেওয়া হলে সংক্ষুব্ধ ব্যক্তি 104 ধারায় আপিল করবেন। সংক্ষুব্ধ ব্যক্তি 104 ধারায় আপিল করবেন।
আমরা তো জানি যে 39 আদেশের 1, 2, 4, 10 এই চারটা বিধি আপিলযোগ্য আদেশ বলছে কততে? 43 আদেশে। বাট যদি কেউ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে তখন তার বিরুদ্ধে তো মিসেলিনিয়াস ভায়োলেশন কেস করে 39 আদেশের 2-3 বিধিতে, তখন ওই মামলার প্রেক্ষিতে যদি কাউরে গ্রেফতার করে তাহলে সে তার প্রতি কারো আপিল, বাট এই আপিলটা কত ধারায়? 104 ধারায়। বুঝছেন? আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, 2020 সালে এসেছে, দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? একেবারে ধারাওয়াইজ প্রশ্ন। তো কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত না? দেখেন 94 সিতে নিষেধাজ্ঞা আছে, জানেন? কারণ 94 এতে আছে আটক, 94 বিতে আছে ক্রোক, 94 সিতে আছে কি? নিষেধাজ্ঞা। তারপরে ওয়ার্ডার, এই যে 3টা এক্স মানে কত? 30, আর আই এক্স মানে কত? 9, 39। 39 এর 14 গোষ্ঠী নিষেধাজ্ঞা। তাহলে 39 এর অপশন আছে কয়টা? 2টা, খ আর ঘ, দুইটাই তো নিষেধাজ্ঞা। আবার 94 সিও কি? নিষেধাজ্ঞা। তাহলে নিষেধাজ্ঞা সম্পর্কিত নয় কোনটি? 94 ই। আপনি যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাবেন অনেক সময় এরকম হবে যে 4টার ভিতরে কোনটা উত্তর এটা জানেন, বাদ বাকি 3টার ব্যাপারে আপনি জানেন না। আর অনেক সময় এরকম হবে যে 3টা জানেন কিন্তু কোন 3টা উত্তর না সেটা জানতেছেন। তাহলে এই 3টা যেহেতু উত্তর হচ্ছে না, তাহলে উত্তর কোনটা? যেটার ব্যাপারে আমি জানি না সেটা। বুঝছেন? তাহলে জায়গা 94 সিতে নিষেধাজ্ঞা আছে, 39 আদেশ হইলেই সব জায়গায় কি? নিষেধাজ্ঞা। তাহলে এই জায়গায় উত্তর কত? 94 ই। বলেন তো 94 এ বিতে কি আছে? রায়ের পূর্বে করক, রায়ের পূর্বে আটক। 94 এতে আছে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, আটক, আর বিতে আছে ক্রোক। এই জায়গা অস্থায়ী নিষেধাজ্ঞার যত প্রশ্ন আছে সব বিবিআই কষ্ট করে পড়ে আসবেন। আজকে যেহেতু আপনারা একটু এদিক সেদিক যাবেন, এই যে তাড়াতাড়ি ছেড়ে দিলাম, যান আজকে এই পর্যন্তই। আগামীকাল সময় নিয়ে আইসেন, আমরা রিসিভার পড়বো। আগামীকাল আমাদের পরীক্ষা, 2টা আদেশের উপর পরীক্ষা। সেই 2টা আদেশ হলো 38 আর 39, 40 মার্কের পরীক্ষা। তো এই 2টা আদেশ ভালোভাবে পড়বেন খুঁটিনাটি সহকারে আগামীকাল। জি, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।